তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ অবস্থার কিছুটা উন্নতির পর সিঙ্গাপুরে ওবায়দুল কাদের, মাউন্ট এলিজাবেথে চলবে চিকিৎসা। নির্বাচন আয়োজনের পুরো দায়িত্ব নিতে চায় ইসি, প্রশাসন নির্ভরতা দূর করতে চান সিইসি। অর্থ সংগ্রহে ডাকাতি ছিনতাইয়ে নেমেছে হরকাতুল জিহাদ, ডিবির অভিযানে 2 জন গ্রেপ্তার। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, ভারতের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা করেন দুপুরের দিকে। এরপর মেডিকেল বোর্ডের সাথে দেবী শেঠি আলোচনা করেন এবং তারপরে তিনি জানান, এ পর্যন্ত ওবায়দুল কাদেরের যা চিকিৎসা হয়েছে সেটা সঠিক ছিল। ইউরোপ আমেরিকা হলেও এই চিকিৎসাই দেয়া হতো তাকে। যেহেতু আজকে কিছুটা উন্নতির দিকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য, তাই আজকে শিফট করা যাবে তাকে। এরপরই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। দেখুন, এটি একটি বড় স্বস্তির খবর যে শেষ পর্যন্ত তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকালকে পর্যন্ত পরিস্থিতি সংকটাপন্ন বলেছিলেন চিকিৎসকরা। যাক, ওবায়দুল কাদের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের মতো একটি বড় দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পর কিন্তু দলটি অনেক কঠিন সময় পার করেছে। দেখেন, পরপর 3 টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো। যাই হোক, সব দিক বিবেচনা করে তার রাজনীতিতে ফিরে আসা দরকার দেশের জন্য, মানুষের জন্য। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। প্রতিবেদনটি দেখি। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সোমবার বিকেলে ঢাকা ছাড়ে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী ও ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা। এর আগে ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠি দুপুরে ঢাকায় পৌঁছান। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর তার সঙ্গে কথা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা। This is the optimum time to shift. এর চেয়ে পরে আরো জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা অ্যালাউ করি না। এটা পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন। চিকিৎসকেরা জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা রোববারের চেয়ে ভালো। উনি বেশ নড়াচড়া করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছে। এসব বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল, আজকে ঝুঁকি কম, তবে ঝুঁকি নাই সেটা বলা যাবে না। বেলা 3:15টার দিকে করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সম্বলিত একটি অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে পুলিশি পাহারায় বিমানবন্দরের পথে রওনা হয়। আগেই পুরো রাস্তা খালি করে দেয় বিমানবন্দরে পৌঁছতে সময় লাগে মাত্র 20 মিনিট। রোববার ভোরে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। তার অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের কখন পৌঁছানোর কথা, আর তাকে এই যে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্ট করে চিকিৎসকরা কি জানিয়েছিলেন? বিকেল 4:15টার দিকে কিন্তু ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্লেনটি টেক অফ করে এবং আমরা পরবর্তীতে জনাব ওবায়দুল কাদেরের যে বিশেষ সহকারী ছিলেন, বিশেষ করে সেতু মন্ত্রণালয়ের যে পিআরও শেখ ওয়ালিদ ফায়েজ, তার সঙ্গে আমরা পরবর্তীতে কথা বলেছি এবং বিস্তারিত তিনি বলছিলেন যে 4:15টার দিকে রওনা দেওয়ার পর প্লেনটি সিঙ্গাপুরে পৌঁছাতে কমপক্ষে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। সেই হিসেবে বলা যায় যে রাত 8টার দিকে, বাংলাদেশ সময় রাত 8টা থেকে 8:15টার মধ্যে প্লেনটি সিঙ্গাপুরে পৌঁছাবে এবং পৌঁছানোর পরপরই তাকে প্লেন থেকে নামিয়ে অর্থাৎ সরাসরি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তার উন্নত চিকিৎসার যা দরকার প্রয়োজনীয় সব কিছুই কিন্তু সেখানে রয়েছে এবং ডাক্তাররা সেই অনুযায়ী তাকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হবে। এবং বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ডাক্তাররা ছিলেন, তারা গতকাল থেকে তার যে ট্রিটমেন্ট করেছিলেন, তারা বলছিলেন যে
ভারতের যে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এসেছিলেন, তিনি আসার পরে পুরো পরিস্থিতি অবজারভেশন করেছেন এবং সিঙ্গাপুরের যে টিম, যে ডাক্তাররা বাংলাদেশে এসেছিলেন, তারাও সম্মিলিতভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে আজকে সিদ্ধান্ত ছিল যে ওবায়দুল কাদেরের শারীরিক যে অবস্থা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে যে ট্রিটমেন্টটি বাংলাদেশে দেওয়া হয়েছে সেটি সন্তোষজনক, এবং তাদের ভাষায় তারা বলছিলেন যে উন্নত দেশে, বিশেষ করে ইউরোপ বা আমেরিকায় যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় প্রাথমিকভাবে এবং এখন পর্যন্ত সেই ট্রিটমেন্টটি দেওয়া হয়েছে, তবে এখন যেহেতু শারীরিক অবস্থা আগের তুলনায় যতটা খারাপ ছিল তার তুলনায় একটু ইমপ্রুভ করেছে, সুতরাং সেই হিসেবে আজকে সিঙ্গাপুর নেওয়াটাই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত এবং সেই কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে তার যে শারীরিক যে ইমপ্রুভমেন্টটা, বিশেষ করে দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলছিলেন যে তার শরীর ক্রমেই উন্নতি লাভ করছে, সুতরাং এই ধারা যদি বজায় থাকে ডাক্তাররা আশা করছেন যে ধরনের উন্নত চিকিৎসা সেখানে দেওয়া হবে সেই চিকিৎসা অনুযায়ী দেশবাসীর কাছে তিনি আশা করেছেন, দোয়াও করেছেন সেই চিকিৎসার গুণে যেন তিনি সুস্থ হয়ে যান এবং আশা করা হচ্ছে যে তিনি সুস্থ হয়ে যাবেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। মন্ত্রিসভা তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। এদিকে দুপুরে সচিবালয়ের কেন্দ্রীয় মসজিদে ওবায়দুল কাদেরের রোগ মুক্তিতে বিশেষ দোয়া করা হয়। জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, সবাইকে অনুরোধ করা হয়েছে যেন তার জন্য একটু সবাই আমরা দোয়া করি। একটু ইমপ্রুভ করছে এবং ওনার মানে পর্যবেক্ষণের জন্য বিখ্যাত আপনার কার্ডিওলজিস্ট ডক্টর দেবী শেঠিকে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিগগিরই সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন বলে আশা করছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকালে এক আলোচনায় তিনি এ আশা করেন। নাসিম বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে সরকার। উপজেলা নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, ভোটারেরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য প্রশাসনকে সব প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনে বিজয়ী গণফোরাম নেতাদের সংসদে যেতে বাধা দেওয়া হচ্ছে দাবি করে এর সমালোচনা করেন তিনি। দলমন্ত্রী বিশেষে সবাই দোয়া করছে যেন ওবায়দুল কাদের সুস্থ হয়ে আবার জনগণের সামনে আসতে পারে, কথা বলতে পারে, দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যেতে পারে। নির্বাচন আয়োজনের পুরো দায়িত্ব নিতে চায় হচ্ছে ইসি নির্বাচন কমিশন, কারণ তারা বলছে যে প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন তাদের জবাবদিহিতা অনেক সময় নিশ্চিত করা হয় না এবং প্রশাসন নির্ভরতা তিনি দূর করতে চান। দেখেন, নির্বাচন কমিশন শক্তিশালী করা এটা সবারই চাওয়া। নির্বাচন কমিশনকে শক্তিশালী হতেই হবে যদি সুষ্ঠু নির্বাচন আমরা পেতে যাই। তার পাশাপাশি নির্বাচন কমিশনেরও কিন্তু ভূমিকা আছে নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের। তো ধরেন ক্ষমতা দেওয়া হলো কিন্তু সেটা তারা প্রয়োগ করলেন না বা এক্সারসাইজ করলেন না, তাহলে আসলে কোনো অর্থই হয় না। দুটোর সমন্বয় যখন হবে তখনই আমরা সুষ্ঠু নির্বাচন পাবো, আমরা গ্রহণযোগ্য নির্বাচন পাবো এবং সেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। সব নির্বাচনই তাদের অধীনে হতে হবে এমনটি নির্বাচন কমিশনের দায়িত্বই তো তাই নির্বাচন অনুষ্ঠান করা, এবং সেজন্য তাদের যা যা দরকার যতভাবে তাদেরকে শক্তিশালী করা যায় নিশ্চয়ই সরকার সেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। যাই হোক, প্রতিবেদনটি দেখি। রাজধানীর আগারগাঁওয়ে উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের 2 দিনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সিসি। 2 দিন ব্যাপী ওরিয়েন্টেশন করতে শপথ বোধন ঘোষণা করছে। এ সময় তিনি বলেন, নির্বাচনের সব দায়িত্বভার কমিশনের কর্মকর্তাদের দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য কর্মকর্তাদের আরো দৃঢ় হতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করব, ভালো নির্বাচন করব, কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। এই অবস্থাকে কাটিয়ে উঠতে হবে। প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনে ভুল করলে ব্যবস্থা নেওয়া কঠিন। সিসি বললেন, তাই কমিশন কর্মকর্তাদেরই সব দায়িত্ব দেওয়া জরুরি। তাদের ভুল ভ্রান্তির জন্য তখন আর তাদেরকে আমাদের আওতায় থাকে না, তারা তখন অন্য আওতায় চলে যায়, অন্য
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়, সেখানে তাদেরকে আর আমরা সেভাবে দায়ী করতে পারি না। এদিকে উপজেলায় প্রথম ধাপের নির্বাচন 10 মার্চ। ওই দিন 83 উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 4টি ও চতুর্থ ধাপে 6টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংসদ সদস্যরা। অবশ্য শুধু জরিমানা আর সতর্ক করেই দায় সারছে নির্বাচন কমিশন। 1 কোটি টাকা খরচ হবে, সেটা আপনারা করবেন, আপনারা হারি ধরে করবেন, পরে হিসাব দিবেন। আমি ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে ফেরত দেব, কথা আমি আজকে বললাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর এই ব্যক্তি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম সুজন। পরে তিনি দাবি করেন ওই বক্তব্য হাসির ছলে দেয়া। টাকা পয়সাই নাই, আমি ওই দিন একটা বক্তব্যের মধ্যে বলছি আবেগে, এটা আমি একটু হাসির ছলে কইছি, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে, এটা আবার তারা পুঁজি করে ছাড়তেছে, আমার খুব ভালো লাগতেছে। একে আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করছেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী কর্মকর্তা বলছেন প্রার্থীদের আচরণবিধি মানার আহ্বান করা হয়েছে। সুস্থ নির্বাচনের স্বার্থে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি যেন সুস্থ নির্বাচন আগামী 10 তারিখে হয়। আচরণবিধি দেখার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে বলেছি এবং প্রার্থীদের মধ্যে সবাইও তাদেরকে সতর্ক করে দিয়েছি। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সদরপুর, ভাঙ্গা ও চর ভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগের 3 চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন তফসিল ঘোষণার পরেও নিক্সন চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে নিজের 3 প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মকাণ্ডে প্রতিনিয়ত অংশ নিচ্ছেন এবং সে সমস্ত অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিধি ভেঙে উপজেলার ভোটে প্রচারে অংশ নেয় রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনার সাথিয়ায় 3 ভাইস চেয়ারম্যান প্রার্থীকে করা হয়েছে জরিমানা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে আলোচনা না করেই শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঐক্যফ্রন্ট। এমন দাবি করেছেন শপথ নিতে যাওয়া গণফোরামের 2 নেতা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সম্মতি নিয়েই সংসদে যাচ্ছেন বলেও দাবি তাদের। তবে গণফোরামের সাধারণ সম্পাদক বলছেন জোট এবং তার দল এখনও শপথ না নেয়ার সিদ্ধান্তেই আছে। এদিকে এই শপথ গ্রহণ ইস্যুতে জোটে ফাটল ধরার শঙ্কা বিএনপি নেতাদের। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী 8 সংসদ সদস্যের শপথ প্রশ্নে নির্বাচনের পর থেকেই পক্ষে বিপক্ষে মত নেতাদের। এ নিয়ে কয়েক দফায় বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। সিদ্ধান্ত হয় শপথ না নেয়ার। ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। তবে একাদশ সংসদের অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের মাস 2 পর জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে 7 মার্চ শপথ নিতে এরই মধ্যে স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা। সিলেট 2 আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচিত মোকাব্বির খান বলছেন তার দল গণফোরামের বৈঠকে বেশিরভাগের মতের ভিত্তিতেই শপথ গ্রহণ করতে যাচ্ছেন তিনি। আনঅনিমিয়াস অভিমত হলো যাওয়ার পক্ষে। আমি সেটাকে বলতে পারি যে আমি দলের সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। যেভাবে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছে, এইটাও কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় নাই। অন্যদিকে মৌলভীবাজার 2 আসনে ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর বলছেন কোনো দলের প্রতি নয়, জনগণের কাছেই তার দায়বদ্ধতা। আমি যে শপথ দিচ্ছি কামাল ইসলামের নলেজ এইটা আছে, যারা আমাকে ভোট দিচ্ছে এদের কাছে আমি দায়বদ্ধ, আমি অন্য কারো কাছে দায়বদ্ধ না। তাদের এমন বক্তব্যে অনেকটাই ক্ষুব্ধ গণফোরামের সাধারণ সম্পাদক। এটা দুঃখের সাথে বলতে হয়, আমি জানি না তাদের হঠাৎ রাতারাতি কি হয়ে গেল। এখন যদি তারা পার্লামেন্টে যেতে চান, যে জনগণ তাদের ভোট দিয়েছে কথার উপরে, সেই জনগণের কাছে তাদের পদটা ছেড়ে দিয়ে আসুক। জনগণ তাদের সমর্থন, জনগণ আবার তাদের নির্বাচিত করে আনবে, কোনো অসুবিধা নেই। ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তা জোটের প্রতি বিশ্বাসভঙ্গ করা হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। জোটের তো ফাটল হচ্ছে এবং এটি বিএনপি সমর্থকদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। আগামী দিনে এইভাবে মার্কা কাউকে ভাড়া দেওয়া উচিত নয়।
প্রতীকের অপমান যাতে না হয় সে ব্যাপারে দলকে সচেষ্ট থাকতে হবে। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী 6 জন শপথ নেবেন না বলেও জানান দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোটের প্রচারে ব্যস্ত ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠন সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রার্থীদের আলোচনায় ডাকলেও সেখানে কারো মতামত না নেওয়ায় ক্ষুব্ধ অনেক প্রার্থী। বৈঠকে উপাচার্য নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা চান। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের প্রার্থীদেরকে ডাকেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের সময়ে ও নির্বাচন উত্তরকালে যাতে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তার জন্য ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় সমর্থন ও সচেতন প্রয়াস কামনা করছি। বৈঠকে মতামত দেওয়ার সুযোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। বিভিন্ন সংগঠনের যারা ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিল তাদের কারোরই বক্তব্য ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন শুনতে চায়নি। যে কথাগুলো বলতে গিয়েছিলাম কোনো কথা না শুনে উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন এবং এইটাই প্রকাশ করে যে তারা কোনো কথা শুনতে চান না। এদিকে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের অঙ্গীকার করে নির্বাচনী প্রচারে নেমেছে সব সংগঠনের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সিদ্ধান্তকে আমরা আমাদের নিজেদের বিজয় হিসেবে মনে করব, কিন্তু একই সঙ্গে তাদেরকে আহ্বান জানাবো যারা মুক্তির চেতনার আতুরঘর, মৌলবাদ প্রতিরোধের অপরাজয় দুর্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদের রক্তের ঋণের প্রতি যারা দায়বদ্ধ থাকে তেমন প্রার্থীকেই যারা বেছে নেয়। ডাকসু নির্বাচনে 12টি প্যানেল অংশ নিলেও ছাত্রলীগ ছাড়া আর কেউ পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোয়েন্দা পুলিশ আজকে একটি তথ্য দিয়েছে। তারা বলেছে যে ডাকাতি ও ছিনতাইয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করতেছে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ, এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তারা যখন অভিযান চালিয়ে তারা 21 ডাকাত ও 2 হুজি সদস্য গ্রেপ্তারের পর এমন তথ্যটি আসলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। দেখেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়, কারণ এই যে জঙ্গি তৎপরতা কয়েক বছর ধরে যে মাথাচাড়া দিয়েছিল তারা অত্যন্ত সফলতার সঙ্গে সেটিকে মোকাবেলা করেছেন এবং করছেন। এখন কথা হচ্ছে জঙ্গিদের অর্থায়নের বিষয়টি বারবার উচ্চারিত হয়, কারণ অর্থায়নের পথটি যদি না বন্ধ করা যায় তাহলে কিন্তু তাদেরকে সমূলে উৎপাদন করা যাবে না। সেজন্যই যত দিক থেকে জঙ্গিদের অর্থায়ন আসে সেগুলো আসলে বন্ধ করতে হবে। তারই একটা পদক্ষেপ আমরা দেখছি। তারা যে ছিনতাইয়ের মতো মানে অপরাধী জড়িয়ে কিভাবে একটা আদর্শিক জায়গায় যাবে সেটা একটা প্রশ্ন বটে। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল হোতাসহ 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির নানা সরঞ্জাম সহ তাদের হাতে নাতে আটক করা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 9 জনই ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করে। দিয়াবাড়ির প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া মানুষদের জিম্মি করে ডাকাতি করত এই দলটি। গতকালকে ধরা পর সে আমাদেরকে অকপট স্বীকার করে নেয় যে সে এই ইয়াবা পেশার পাশাপাশি সে ছত্রসায় দীর্ঘদিন ধরে এই ডাকাতি ব্যবসা সে করে আসছিল, এবং তার আন্ডারে যে 8-9 জন একটা যে টিম আছে প্রত্যেকেই তাদের বেসিক হচ্ছে ইয়াবা ব্যবসা। এদিকে ডাকাতি ও ছিনতাইয়ের মাধ্যমে সংগঠনের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। রাজধানীতে অভিযান চালিয়ে 2 হুজি সদস্য ও 12 ডাকাতকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ধোলাইপাড় মোড়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। যারা পূর্বেও হরকাতুল জিহাদের সদস্য ছিল তারা অনেকেই পালাতো, তাদের সঙ্গে কমিউনিকেশনসটা করে হলো এই যে খালিদ, রশিদ, তারা আতিক, তারা করে। কিন্তু ডাকাত দলের অনেককে আমরা জিজ্ঞাসা করেছি বাই দিস টাইম, তারা কিন্তু যে এই টাকা ভাগ নিয়ে কেউ, তাদের ধারণা এই টাকা তারাই ভোগ করে, কিন্তু এটা যে অন্য পারপাসে ব্যবহার করে বা করার পরিকল্পনা আছে সেটা ডাকাত দলের অনেকেরই জানা নাই। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল, একটি পাইপ গান, গুলি, জিহাদি বই, 10 কেজি গান পাউডার ও 3.5 লাখ টাকা উদ্ধার করে। পুলিশ জানায় এখন পর্যন্ত এই দল 9 জায়গা থেকে প্রায় 3.5 কোটি টাকা ডাকাতি করেছে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় 5 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমান সচিব মহিবুল হক। সচিব জানান, তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সুপারভাইজার, স্ক্যানিং মেশিন অপারেটর এবং যারা যাত্রীদের দেহ তল্লাশি করেছেন তাদের গাফিলতি ছিল। এ কারণেই তারা ছিনতাই চেষ্টাকারী যুবক পলাশের সঙ্গে খেলনা পিস্তল খেয়াল করেননি। গত 24 ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের। তবে ঢাকা থেকে ওড়ার পরপরই পলাশ আহমেদ নামের এক যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। চট্টগ্রামে উড়োজাহাজ অবতরণের পর কমান্ডো অভিযানে মারা যান পলাশ। যারা আমাদের স্ক্যানার মেশিনগুলো অপারেট করেছে, যারা বডি সার্চ করেছে এবং তাদের সুপারভাইজিং অথরিটি যারা ছিল সুপারভাইজ করেছে, তাদেরকে আমাদের কাছে মনে হয়েছে ওনাদের কিছুটা শৈথিল্য ছিল। প্রাথমিকভাবে মনে হয়েছে তাদের গাফিলতি আছে, এই কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কেনাকাটার অর্ধেকের বেশি হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি বা ইজিপির মাধ্যমে। আগামী বছরের মধ্যেই সরকারি সব প্রতিষ্ঠানের দরপত্র ইজিপির করা হবে বলে আশা করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ইলেকট্রনিক পদ্ধতিতে শতভাগ সরকারি কেনাকাটা বাস্তবায়ন হলে দুর্নীতি দূর হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। টেন্ডারবাজি কমিয়ে সরকারি ক্রয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে 2011 সালে ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাকাটা করার সিদ্ধান্ত নেয় সরকার। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইজিপি বাস্তবায়নের কাজ চলছে। আগামী 2020 সালের মধ্যে সরকারি সকল প্রতিষ্ঠানে ইজিপি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। যদিও এখন পর্যন্ত সরকারি কেনাকাটার অর্ধেক হচ্ছে এই ইলেকট্রনিক পদ্ধতিতে। আর এ পর্যন্ত মোট 2.5 লাখের মতো দরপত্র আহ্বান করা হয়েছে ইজিপি পদ্ধতিতে। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরিং সিস্টেম ইজিপিতে এখন পর্যন্ত 47টি মন্ত্রণালয়, 27টি বিভাগ এবং 1292টি প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। আর নিবন্ধনকারী এসব প্রতিষ্ঠানের অর্ধেক কেনাকাটা হচ্ছে ইজিপির মাধ্যমে। এখন পর্যন্ত ইজিপির মাধ্যমে 2.5 লাখের বেশি দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 1,33,000 দরপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, আর প্রায় 1.5 লাখ দরপত্রের ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে। তবে আগামী বছরের মধ্যে শতভাগ ইজিপি বাস্তবায়নে আছে বেশ কিছু প্রতিবন্ধকতা। সংশ্লিষ্টদের অনেকে এখনও ইজিপির চেয়ে প্রচলিত কাগজে পদ্ধতিতে ক্রয় করতে আগ্রহী। এছাড়া আছে পর্যাপ্ত প্রযুক্তিগত অবকাঠামোর অভাব। ইজিপির ব্যবহার বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ বিশ্লেষকদের। এছাড়া বাড়াতে হবে ইন্টারনেট সংযোগের পরিমাণ। তবে আর্থিক লেনদেন প্রক্রিয়া আরও সহজ করলে ইজিপি ব্যবহারে আরও বেশি সাড়া পাওয়া যাবে আশা সংশ্লিষ্টদের। সম্মানজনক পর্যায়ে আছি এবং সবচেয়ে বড় কথা যেটা গ্রহণযোগ্যতা খুব উচ্চ পর্যায়ের। এর বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ কেউ খাড়া করেনি, চেষ্টা করিনি। আমরা আশা করি পারবো উল্লিখিত সময়ের মধ্যে এটা অর্জন করতে। দরকার এটা। দুর্নীতি উচ্ছেদের একমাত্র উপায় ডিজিটাইজেশন। যেখানেই যান, শুধু প্রকিউরমেন্ট না, সমস্ত কিছুর ক্ষেত্রেই এখন এই ডিজিটাইজেশন কিংবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে সূচক এবং লেনদেন দুটিই কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এদিকে পুঁজিবাজারের চলমান অবস্থায় বিনিয়োগকারীদের শঙ্কিত না হওয়ার আহ্বান বাজার বিশ্লেষকদের। সোমবার লেনদেনের শুরু থেকে সূচক কমতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 40.66 পয়েন্ট কমে অবস্থান করছে 5,682 পয়েন্টে। তবে সূচক কমলেও আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 682 কোটি 1 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 19 কোটি 74 লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া 343টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 73টির, কমেছে 227টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে বাজারকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তাগিদ দেন বিশ্লেষকরা। একটা হলো ব্যাংকগুলোর সামনে ডিক্লারেশন আসতেছে, এখন ডিক্লারেশনটা কীরকম আসবে সেটা একটু অনেকে দেখার জন্য ওয়েট অ্যান্ড সি স্টেজে আসে, সেটা একটু দেখার বিষয় আছে। আর একটা সেগমেন্ট হয়তো চিন্তা করতেছে যে আস্তে আস্তে তারা এখন কিছু কিছু শেয়ার প্রকিউর করতেছে, হয়তো একটা সময়ের ব্যবধানে আবার মার্কেটটা ভালো হবে।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার প্রথম অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক, দ্বিতীয় ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ সাবমেরিন কেবলস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এমারাল্ড অয়েল, দ্বিতীয় ইমাম বাটান এবং তৃতীয় অবস্থানে দুলামিয়া কটন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে ৭৫.৭৪ পয়েন্ট, লেনদেন হয়েছে ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ। আবহাওয়া অফিস জানিয়েছে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বুধবার সন্ধ্যা পর্যন্ত। এ সময় সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। চলতি মাসে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সহ আগাম বন্যার আশঙ্কাও জানানো হয়েছে। তবে মার্চের মাঝামাঝি তাপমাত্রা অনেকটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপনার পশ্চিমা লঘুচাপের সাথে পূর্ব বায়ু সংযোগের কারণে কিন্তু আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ২৫ তারিখ থেকে ২৯ তারিখে যেরকম হয়েছে, বিশেষ করে ২৮ তারিখ পর্যন্ত এখনও বিশেষ করে সেম কারণেই কিন্তু আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ, কাল এবং পরশু। বিশেষ করে স্থানভেদে হয়তো দেখা যাবে যে আপনার ৪ তারিখে কোথাও হবে, ৫ তারিখে কোথাও হবে, আর ৬ তারিখে গিয়ে ৬ তারিখের পরে গিয়ে হয়তো বা ওয়েদার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যামিল্টন টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম, মাহমুদুল্লাহ ও সৌম্য। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয়টিতে 50 করেছেন তামিম ইকবাল। আইসিসি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে। সাকিবকে টপকে টেস্টে টাইগারদের টপ র্যাঙ্কড ব্যাটসম্যান এখন তামিম। দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরিতে ১২ ধাপে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্তর্বর্তী অধিনায়কের অবস্থান ৪০ নম্বরে। অভিষেক সেঞ্চুরিতে বড় উন্নতি হয়েছে সৌম্য সরকারের। ২৫ ধাপ এগিয়ে এই বাঁহাতি আছেন ৬৭ নম্বরে। নিউজিল্যান্ডের পক্ষে রেকর্ড ৯১৫ রেটিংয়ে পৌঁছে গেছেন কেন উইলিয়ামসন। ডাবল সেঞ্চুরিতে ম্যাচ সেরা ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। শীর্ষে থাকা বিরাট কোহলির খুব কাছে চলে এসেছেন। প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও শীর্ষে ফিরল ঢাকা আবাহনী। ময়মনসিংহে গুরুত্বপূর্ণ ম্যাচে সাইফ স্পোর্টিংকে হারিয়েছে ৩-১ গোলে। এদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামে গোলের জন্য অপেক্ষা ৮ মিনিট। ছন্দে থাকা নাবিব নেওয়াজ জীবন এগিয়ে নেন আবাহনীকে। আধা ঘন্টার আগেই ব্যবধান দ্বিগুণ করেছেন নাইজেরিয়ান রিক্রুট সানডে চিজোবা। দ্বিতীয়ার্ধের মিনিট ১৫ পেরোতেই স্কোর লাইন ৩-০ করে আবাহনী। জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন সানডে চিজোবা। ৫ মিনিট বাদে ১ গোল শোধ দেন সাইফের রাশিয়ান রিক্রুট ডেনিস বলশেকভ। ১০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। ২ ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট। পরের স্থানে আছেন বসুন্ধরা কিংস। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। অনন্যা রায়হান ঢাকা থেকে বলছেন, রাজধানীর শাহজাদপুর ও বাড্ডার মাঝামাঝি এলাকায় অনেক রাস্তার ম্যানহোলের ঢাকনা খোলা, এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এসব এলাকা দিয়ে শিশু ও নারীদের চলাচল ঝুঁকিপূর্ণ, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। সানোয়ার আলী নারায়ণগঞ্জ থেকে বলছেন, নারায়ণগঞ্জের ২৫০০ থানার গহর দিতে আমার বসবাস। আমার কৃষি জমির উপর দিয়ে একটি প্রভাবশালী মহল জোর করে রাস্তা তৈরি করছে। থানায় গিয়েও প্রতিকার পাননি তিনি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোহাম্মদ হানিফ ঢাকা থেকে বলছেন, যেখানে সেখানে গাড়ির হর্ন বাজানো রীতিমতো নিয়মে পরিণত হয়ে গেছে। দেশের সর্বত্র এটি দেখা যাচ্ছে, কেউ তোয়াক্কা করছে না। এতে শব্দ দূষণে মানুষ অতিষ্ঠ। শব্দ দূষণ থেকে রক্ষা পেতে জনসচেতনতা বাড়াতে হবে, এ ব্যাপারে কর্তৃপক্ষের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অবস্থার কিছুটা উন্নতির পর সিঙ্গাপুরে ওবায়দুল কাদের, মাউন্ট এলিজাবেথে চলবে চিকিৎসা। নির্বাচন আয়োজনের পুরো দায়িত্ব নিতে চায় ইসি, প্রশাসন নির্ভরতা দূর করতে চান সিইসি। অর্থ সংগ্রহে ডাকাতি ছিনতাইয়ে নেমেছে হরকাতুল জিহাদ, ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার। এই ছিল আজকের সংবাদ।